নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি একটা অনুরোধ এসেছিল, বারবার করে অনেকবার এসছে, সেটা হচ্ছে অমানুষ টু। অমানুষ টুর একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। একটু সময় দিন আমাকে, আমি প্রত্যেকটা ছবিরই একটা করে ভিডিও বানাবো। যদিও একটা কথা বলি যে অমানুষ টু নিয়ে যে খুব একটা কোনো স্মৃতি আমার রয়েছে সেটা নয়, কারণ আমি খুব বেশি দিন কাজ করিনি তাতে। তাহলেও চেন্নাইতে আমি গেছিলাম, তো সোহমের সাথে একটা বড় ফাইট সিকোয়েন্স আছে, সেটা নিয়ে আমি কিছু ঘটনা আপনাদেরকে বলবো। তবে আজকে আমি যে বড় বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি বা কথা বলতে এসেছি সেটা হলো বম্বেতে ড্রিম গার্ল হেমা মালিনী জি। মানে ওনাকে চিনতে কারোর বাকি আছে বলে আমার মনে হয় না। আগের জেনারেশন, এখনকার জেনারেশন, মিডল জেনারেশন প্রত্যেকেই চেনেন। শোলে, বাসন্তী, আমরা প্রত্যেকে জানি ওনাকে। তো হেমাজি আমার একটা অ্যাচিভমেন্ট, মানে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা একটা সাফল্য, সেটা হলো যে যেটা হয়তো মানে বাংলাও কোনোদিন আমায় দিতে পারেনি, সেটা হচ্ছে যে আমি মফস্বল এরকম একটা জায়গা থেকে, এই ব্যারাকপুরের কাছে একটা ছোট্ট জায়গা থেকে উঠে কোনোদিনও ভাবতে পারিনি যে আমি একদিন বম্বেতে গিয়ে হেমা মালিনীজির দলের একজন গ্রুপ মেম্বার হয়ে উঠবো, সেটাও একটা পার্মানেন্ট মেম্বার হয়ে উঠবো। বিরাট বড় একটা পাওনা আমার জন্য, আমার কল্পনার বাইরে ছিল। আমি কোনোদিন এত বড় কিছু ভেবে যাইনি। 3টে বছর ছিলাম, তাতে এই বড় পাওনাটা আমি পেয়েছি। কিভাবে পেলাম সেই গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। ঘটনাটা হলো, আমি যখন বম্বেতে থাকি, তো ওখানে আমি হোটেলে খেতাম। প্রত্যেকটা হোটেলের মালিকের সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক হয়ে যেত। এটা কেন জানি না, ওনারা খুব ভালোবাসতেন এবং খাওয়া দাওয়া প্রচুর, মানে বেশি বেশি করে দিতেন ওনারা। আর এই বম্বেতে থাকার খাওয়া নিয়ে আমি কিন্তু একটা ভিডিও অবশ্যই বানাবো, সেটা আপনারা দেখবেন। আপনারা বুঝতে পারবেন যে ওখানে কিন্তু প্রত্যেকের জন্য থাকাও সহজ, খাওয়াও সহজ। ওই যে বলে না অনেক বেশি এক্সপেন্সিভ ড্রিম সিটি, সেটা নয়। প্রত্যেকে গিয়ে ওখানে লড়াই করে থাকা খাওয়াটা করতে পারে, সেটা আলাদা একটা ভিডিও। যারা বম্বে যেতে চায় তাদের জন্য আমি বানাবো। এই মুহূর্তে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আমি যখন বম্বেতে সেই হোটেলে খাই, তো সেই হোটেলে যে মালিক ছিল উনি একজন ফাইটার কাম আর্টিস্টকে চিনত ওখানে। এবার তাকে আপনারা খুব ভালো করে চেনেন, যদি প্রত্যেকে আপনারা মোহরা সিনেমা দেখেছেন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, রবীনা টন্ডন, নাসিরুদ্দিন শাহ। মোহরা সিনেমাতে ফার্স্ট যখন সুনীল শেট্টির এন্ট্রি হয়, জেলে একটা গাছ কাটছিল, তো রবীনা টন্ডন দৌড়ে আসে। তো একজন ভিলেন, অনেকটা সুনীল শেট্টির মতনই দেখতে, যে রবীনা টন্ডনকে রেপ করার চেষ্টা করছিল। দুর্দান্ত চেহারা, বিরাট বড় একটা দশাশায়ী চেহারা ছিল তার। জন গ্যাব্রিয়েল, জন স্যার, সেই জন স্যারকে এই মালিক চিনতেন। তো উনি বললো যে আমি এরকম জন গ্যাব্রিয়েলকে চিনি, তো আপনি যদি চান আমি একবার আলাপ করে দিতে পারি। এমন হয়তো খুব ভালো কথা, আমি তো মানে আমারও ভালো হবে যে আমি যদি একদম ওরকম একটা মানুষের সাথে আমার আলাপ হয়ে থাকে। তো বললো ঠিক আছে, আমি আপনার আলাপ ওনার সঙ্গে করিয়ে দেবো। একদম ভালো। তো হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ভদ্রলোকের একটা জিম আছে, জন গ্যাব্রিয়েল স্যারের একটা নিজস্ব জিম আছে, এখন আর নেই, আগে ছিল জিমটা। খুব মারাত্মক, একদম মাল্টি জিম, মানে একদম আধুনিক মাল্টি জিম সেটা। তো এই করতে করতে একদিন ওখানে একটা ছেলে কাজ করতো ওই হোটেলে, ও বললো যে এরকম স্যার আপনাকে ডেকেছে, মালিকই বলে দিয়েছিল তাকে। ভালো, বেশি দূর ছিল না। আমি গেলাম, যাওয়ার পরে ওনাকে নমস্কার করলাম, আলাপ পরিচয় হলো। আমি আমার কলকাতার কিছু কাজ ওনাকে দেখালাম। তো দেখার পরে উনি প্রচন্ড ইমপ্রেস হয়ে গেলেন। আমাকে বললেন, আরে तुम तो बहुत जबरदस्त काम करते हो यार, तुम तो अच्छा एक्टर हो बहुत। बोले मैं ज़रूर कोशिश करूँगा तुम्हारे लिए कि कुछ भी कर सकूँ, और अभी तो मैं काम कर नहीं रहा हूँ, क्योंकि উনি প্রায় 5-7 বছর কাজ ছেড়ে দিয়েছিলেন। এখন তো উনি করেনও না, উনি ছেড়ে দিয়েছিলেন। তো আর বিশেষ করে করোনার পর থেকে উনি পুরোই, মানে একদম যা শুনলাম যে একদম অন্য ব্যবসায় নেমে গেছেন। তো ওই সময় উনি কাজটা অনেক দিন বন্ধ রেখে দিয়েছিলেন, কিন্তু সালমান খান, সোহেল খানের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, আজও আছে সেটা। তো উনি বললেন যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে তোমার জন্য কি করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি হেমা মালিনীজির গ্রুপে, যে ওনার যে গ্রুপ থিয়েটারটা হয় নৃত্যনাট্য, তাতে আমি একটা মেন লিড রোল করি। সেটা হচ্ছে দ্রৌপদী বলে ওনার একটা নাটক হয়, যেখানে হেমাজি দ্রৌপদীর পাঠ করেন। এখানে এই জন স্যার দুঃশাসনের পাঠ করেন,
যে চিরহরণ করেছিল। তো বলে আমি যদি চেষ্টা করবো যদি ওখানে তোমার জন্য কিছু করতে পারি। কেননা আপনি দেখবেন স্যার, না করতে পারলে আপনি যে বলেছেন এটা আমার জন্য অনেক, এই যে আপনি বলেছেন চেষ্টা করবেন এটাই আমার জন্য যথেষ্ট। উনি বললো দেখো তোমার কপাল, এটাকেই বলে কপাল, এটাকেই বলে বাবা মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। 10-15 দিনের মধ্যে হঠাৎ করে উনি আমাকে ফোন করে বলছেন যে এরকম ববিন তোমার লিয়ে वहाँ पे एक काम है तुम चलो। তো কর্ণের পার্টটা আমার জন্য বলেছে, কর্ণ যে ছিল সেই কর্ণের পার্টটা আমাকে বলেছে। এবার ওখানে চেহারা দরকার, তো আমি আমার চেহারা চিরকালই একটু স্লিম ট্রিমের মধ্যে, কোনো জন্য বড় হিউজ ছিলাম না আমি। তো বললো ওখানে বিশাল চেহারা দরকার, সবার চেহারা ভালো। তো কি হয়েছে যে কর্ণ ছিল সে আবার কোন অন্য চরিত্রকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে সত্যিকার। আমি গেলাম প্রথম দিন, তো হেমাজির মাস্ততো বা পিস্ততো বোন পুরো দেখাশোনাটা করেন এটা। ও ম্যাডামের সাথে আজও আমার যোগাযোগ রয়েছে ওনার সঙ্গে। তো যাওয়ার পরে ওখানে আমাকে বলা হলো যে এরকম এই ব্যাপার, এই ঘটনা, আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে, আপনাকে অডিওটা দিয়ে দেওয়া হবে, আপনাকে পুরো ওর উপরে অ্যাক্ট করতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্ক্রিপ্ট অডিও সব কিছু দেওয়া হলো। এবার কিছুক্ষণ পরে হেমাজি এন্ট্রি। এই আমি সে তখন হেমাজির বাংলোতে বসে আছি, হেমা মালিনীজির বাংলো যেটা আছে বম্বেতে জুহুতে, আমি সেই বাংলোর মধ্যে বসে রয়েছি। ওনার একটা অফিস আছে নিচে, ঢুকে ডান দিকে অফিস, বাঁদিকে রিহার্সাল রুম বা কমন রুম, যে বিশাল বড় একটা হল ঘর। আর 5-6 তলা না 8 তলা আমি জানি না, লিফট রয়েছে বাংলোতে। পুরো সাদা গেট, সাদা বাড়িটা একদম ঢুকে। তো আমার জন্য এমনি বিরাট বড় ব্যাপার যে আমি হেমাজির বাংলোতে বসে আছি, তার মধ্যে উনি আসলেন। আমি তো সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম ওনাকে, একদম কোনো কথা হবে না, প্রণাম করলাম। তো হেমালিনী জীবন আশীর্বাদ করলেন। তো ওনার বোন বললেন যে ये लड़का ক্যালকাটা का बहुत बड़ा स्टार है। तो আমি বললাম যে আমি स्टार स्टूर नहीं मैडम, আমি नॉर्मल एक्टर कोलकाता। ये बोलते नहीं इसका बहुत नाम है वहाँ पे, बहुत अच्छा काम करता है। তো যাই হোক আলাপ পরিচয় হলো। হেমালিনীজি লাস্ট আমাকে সেদিন বললেন যে ওয়েলকাম টু আওয়ার গ্রুপ বলে ম্যাডাম চলে গেলেন। আমি তো মানে কিছুক্ষণ থওয়া ছিলাম। তারপরে যাই হোক সব ফাইনাল হলো, আমাকে স্ক্রিপ্ট দিয়ে পরে একদিন ডাকা হলো, আবার বাংলোতে গেলাম, রিহার্সাল হলো, স্টার্ট করলাম। ওনাদের ভালো লেগেছে, বিশেষ করে ওনার যে বোন ছিল ওনার খুব ভালো লেগেছে। বাকি অ্যাক্টরদের, এবার সবচেয়ে বড় কথা তোমাদের বলি যে ওখানে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর হচ্ছে বম্বের সিরিয়াল আর সিনেমা অ্যাক্টর, একমাত্র আমিও অচেনা ওখানে, বাকি সবাইকে আপনারা চিনতে পারবেন দেখলে। তো আমি তাদের প্রত্যেকের হাইট 6 ফুটের উপরে, আমি ওখানে একমাত্র 5 ফুট 11, বাকি সব 6 ফুট আপ। আর বিরাট বিরাট চেহারা এক একজন। একজন তো গর্বের ভিলেন ছিল, সলমান খানের গর্বের ভিলেন ছিল একজন, সে দুর্যোধনের পাঠ করেন। তো আমি বললাম যে এদের মাঝখানে তো আমাকে দেখে পিঁপড়ের মতো মনে হচ্ছে। না ঠিক আছে দেখা যাক, করলাম। এবার ওরা আমাকে ভেবেছে আমি তো পাঞ্জাবি। তো ওরা বলছে যে बेटा बॉम्बे छोड़ के मत जाइयो, तू लंबी रेस का घोड़ा है, तू यहाँ टिका रहा बेटा, तेरा काम होगा। তাই বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট ডে হেমাজি আসলো রিহার্সাল দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমরা সব একসাথে বসে বিকেলে টিফিন করতাম, আড্ডা মারতাম, মানে হেমাজিও আমাদের সাথে। এটা এখানে হয় না, এখানে স্টারের ব্যাপার আলাদা আর আমাদেরকে আলাদা রাখা হতো, কিন্তু ওখানে সব এক, ওখানে ওই 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 জিনিসটা নেই। ওখানে গেলাম, বসলাম, সব খাওয়া দাওয়া। এবার হেমাজি বললো দেখাও, করলাম রিহার্সাল। বলে ये लड़का तो अच्छा काम करता है, इसको फाइनल करो। ফাইনাল হলো, আরেকদিন রিহার্সাল হলো। ঠিক 2 দিনের রিহার্সালে আমরা মানে আমি ওই পার্টটাকে তৈরি করলাম। ওটা ছিল দ্রৌপদীর ভাই দৃষ্টদ্যুম্ন, মানে হেমাজির ভাইয়ের চরিত্র ছিল ওটা, দৃষ্টদ্যুম্নের চরিত্র। এবার কি ধরনের পালা আমি এর আগে কোনোদিনও করিনি। আমি থিয়েটার করেছি প্রচুর, কিন্তু ডান্স ড্রামা করিনি। আর হেমাজিটা মানে ওটার বাজেটই হচ্ছে 4 লাখ না 5 লাখ টাকা। যখন গেলাম, বিরাট বড় একটা স্ক্রিন পেছনে, মানে সিনেমা হলের বড় বড় একটা স্ক্রিন লাগায় পেছনে, মানে হেমাজি যে কস্টিউমটা পরে সেট থেকে বেরিয়ে যাচ্ছে ওই স্ক্রিনের মধ্যে ওইভাবেই তৈরি, ওইভাবে ঢুকছেন। মানে মারাত্মক ব্যাপার, এলাহি ব্যাপার। আমাকে যে কস্টিউম দেওয়া হয়েছে সেই কস্টিউমের দাম কিছু না হলে 80 থেকে 90 হাজার টাকা, জুয়েলারি আর ড্রেস ফ্রেস নিয়ে। আর সবচেয়ে বড় পাওনা কি হয়েছে, এই শোটা হয়েছিল নাগপুরে, নিতিন গাডকারি যে এসেছিলেন নাগপুরে।
আমি আমার কলেজ শেষ করেছি, আমি আমার কলেজের পড়াশোনা করেছি নাগপুরে, আমি মহারাষ্ট্র থেকে কলেজ করেছি আমার গ্র্যাজুয়েশন। সেই নাগপুরে আমি প্রায় 23 বছর পরে ফিরে গেছি আবার, 23 বছর, প্রায় 23 বছর পর ফিরে গেছি। তো এমনি একটা আলাদা ফিলিং যে 23 বছর পর আমি যেখানে পড়াশোনা করে গেছি সেখানে আবার এসেছি। আমি একটু স্টেজ দেখার জন্য গেছি, যে স্টেজটা একটু আমি ফ্রি হতে চাই সবসময়, এটা আমি থিয়েটারও করি। তখন যে ছেলেগুলো স্টেজ বানাচ্ছিল, এটা আমার জন্য খুব অদ্ভুত একটা ব্যাপার, আর বাকি যারা আর্টিস্ট ছিল বোম্বের তাদের জন্য। ওই সবকটা ছেলে কাজ ছেড়ে আমার কাছে এসে বলছে, দাদা আপনি বাংলা সিনেমা করেন না? হ্যাঁ, তোমরা কি করে? বলে আমরা কলকাতার সব ছেলে, আপনার সাথে ছবি তুলবো দাদা। এবার এটা আমার জন্য একটা অদ্ভুত অভিজ্ঞতা যে আমার সাথে সব সিনেমা আর্টিস্ট রয়েছে, সিরিয়াল আর্টিস্ট রয়েছে, তাদের সাথে কেউ বলছে না, আমাকে বলছে। তখন ওরা এসে বলছে, কেউ বে তু তো বহুত বড়ি চিজ হ্যাঁ, সব তেরে সাথ ফটো খিচওয়া রে, আমার সাথে কোই নি ফটো লেতা। আমি যে নেই বে ऐसी बात नहीं है। তখন ওরা বুঝতে পারলো যে না, এ বোধহয় কিছুটা কাজবাজ করেছে কলকাতায়। ওই প্রত্যেকটা ছেলে সেদিন আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, ওরা প্রত্যেকে ছবি তুলেছিল, আমার মনে হচ্ছিল নিজেকে একটুখানি স্পেশাল সেদিন। তারপরে শোয়ের আগে আমাকে বলা হলো, হেমাজি কিন্তু কোনো ভুল পছন্দ করেন না, একটা ভুলও যেন না, উনি কিন্তু প্রচণ্ড শাসন করবেন পরে। কিন্তু বিশ্বাস করুন, ঠাকুরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে কোনো ভুল হয়নি, খুব ভালোভাবে করে বেরিয়েছে। এবং আজও আমি হেমা মালিনীজির গ্রুপের একজন পার্মানেন্ট মেম্বার। একটা ছোট্ট ঘটনা হয়েছিল, দ্বিতীয় দিন হেমাজির বাংলোতে যখন যাচ্ছিলাম, আমি অটোওয়ালাকে বলেছি, ওখানে অটোওয়ালাকে রিক্সা বলা হয়, অটো বলে না, রিক্সা বলে। তো আমি যখন যাচ্ছি, ও আমাকে ধর্মেন্দ্রজির বাংলোতে নিয়ে চলে গেছে। তো আজকে ধর্মজি আমাদের মধ্যে নেই, আমার খুবই দুর্ভাগ্য যে আমি ওনাকে একবার দেখতে পারলাম না অত কাছে গিয়ে। তো ধর্মেন্দ্রজির বাংলোতে নিয়ে গেছে, তো আমি বলছি না এটা তো নয়, কারণ ওটা একটু লালচে লালচে। বলছে না এটাই। আমি বলছি অটোওয়ালাটাকে বলছি না এটা না, বলছে এটাই। আমি গেট কিপারকে বললাম, দাদা এটা কি হেমাজির বাংলো? বলছে না না, আপনি এখান থেকে সোজা যাবেন, অমিতাভ বচ্চনজির বাংলো, ওখান থেকে লেফট গিয়ে রাইট মারবেন ওখানে। আর হেমাজির বাংলোর পাশেই হচ্ছে করণ জোহরের বাংলো আছে, অজয় দেবগনের বাংলো, সব পাশাপাশি ওখানে, ওগুলো আমি দেখলাম। তো ইয়াশ চোপড়ার বাংলো সব ওই লাইনের মধ্যে রয়েছে। তো বিরাট একটা, কিন্তু কাউকে দেখতে পাবেন না, রাস্তাঘাট ফাঁকা, সবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা আলাদা ফিলিং আছে ওখানে। ছোট থেকে যাদেরকে দেখে মানুষ, তাদের বাড়িঘরগুলো দেখছি ভেতর থেকে নয়, বাড়ি থেকে। হেমাজির বাংলোটা শুধু দেখেছি ভেতর থেকে। একদিন তো হেমাজির ছোট মেয়েও বাইরে বেরিয়ে এসেছিল, আহানা। এবার আমিও দেখছি, আমি বলছি চেনা চেনা লাগছে, ও তাকিয়ে আছে আমাদের, কিন্তু আমি বলছি চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি। পরে মনে পড়লো, আরে তো আহানা দেওয়াল। তো ওটা গাড়ি বের করলো, বাড়ি বের করে চলে গেল। এটা ছিল আমার হেমাজির সাথে একটা ছোট্ট অভিজ্ঞতা। আজও ওনার সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে কখনো যদি বিশ্বের কোথাও যদি এই নাটকটা হয়, দ্রৌপদীটা, তাহলে আমি অবশ্যই কিন্তু ডাক পাবো এবং আমাকে ওই পাঠটা করতে হবে। তো আশা করি আপনাদের ভালো লাগলো এই ছোট্ট অভিজ্ঞতা। আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের মাঝে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।